আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের জিও পলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা এই মুহূর্তে পুরো বিশ্বের মনোযোগ কেড়েছে। I want to ask you about Iran. Is the military option still on the table? And can you assure us that the killing in Iran has stopped? Is the military option off the table? মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে 30,000 সৈন্য, 6টি যুদ্ধজাহাজ আর তাদের সবচেয়ে শক্তিশালী F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল সামরিক শক্তি কি সত্যি আয়াতুল্লাহ খামেনির বাহিনীর জন্য যথেষ্ট, নাকি ইরান তাদের হাতে লুকিয়ে রেখেছে এমন কিছু ট্রাম্প কার্ড যা আমেরিকায় এই পুরো সামরিক মহড়াকে অকার্যকর করে দিতে পারে? আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব দুই পক্ষের সামরিক সক্ষমতা, কৌশল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধের সম্ভাব্য পরিণতি। তো দেরি না করে শুরু করা যাক। মার্কিন সামরিক শক্তি বনাম ইরানের প্রতিরক্ষা, কে এগিয়ে? 30,000 সৈন্য শুধু সংখ্যা নয়, প্রশিক্ষণও গুরুত্বপূর্ণ। মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে 30,000 অত্যাধুনিক প্রশিক্ষিত সৈন্য। এরা শুধু সাধারণ সৈন্য নয়, এদের মধ্যে আছে স্পেশাল ফোর্স, মেরিন, এয়ারবার্ন ডিভিশন। প্রতিটি সৈন্য পেয়েছে কমপক্ষে 6 মাসের ইন্টেন্সিভ ট্রেনিং। তাদের হাতে আছে সর্বাধুনিক অস্ত্রশস্ত্র, M4 কার্বাইন রাইফেল, জ্যাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল আর উন্নত কমিউনিকেশন সিস্টেম। কিন্তু এখানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সংখ্যায় এটা ইরানের তুলনায় অনেক কম। ইরানের রেগুলার সৈন্য আপনি জানেন কত? প্রায় 6 লাখ। আর একটি ভয়ঙ্কর বাহিনী আছে আরো 1.5 লাখ অভিজ্ঞ যোদ্ধা। 6টি যুদ্ধজাহাজ, নেভাল পাওয়ার। মার্কিন বাহিনী মোতায়েন করেছে 6টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ, যার মধ্যে সম্ভবত আছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার, কয়েকটি ডেস্ট্রয়ার এবং ক্রুজার। এই জাহাজগুলো সজ্জিত টমাহক ক্রুজ মিসাইল দিয়ে, যা 1500 কিলোমিটার দূর থেকে টার্গেট ধ্বংস করতে পারে। খুবই ভালো কথা, মানে মার্কিন যুক্তরাষ্ট্র পুরো তৈরি হয়ে ইরানের চারপাশে বসে আছে হামলা করার জন্য। কিন্তু হামলা এখনো করছে না, কারণ হচ্ছে ইরানের কাছে কি কি আছে তারা স্পেসিফিক জানে না। তারা তো শুধু জানে যে তাদের কাছে মারাত্মক সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, এছাড়াও তাদের অনেক কিছু আছে। কারণ এরই মধ্যে আমরা বিভিন্ন সূত্র থেকে যেটা দেখতে পারি বা জানতে পেরেছি, সেটা হচ্ছে রাশিয়া এবং চীন থেকে অত্যাধুনিক কিছু অস্ত্রশস্ত্র তাদের কাছে এসে পৌঁছেছে। পুরোপুরি কনফার্ম না, কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো এই কথাগুলা বলছে। আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার মানে একটা ভাসমান এয়ারবেসও বলতে পারেন, একটা দ্বীপও বলতে পারেন, যেখান থেকে F-118 সুপার হর্নেট যুদ্ধ বিমান উঠতে পারে প্রতি 30 সেকেন্ডে একটিবার করে। অনেকগুলো আছে, তবে 75-80টা 30 সেকেন্ডে একটা পর একটা তারা আকাশে উঠতে পারে। ভেরি ফাইন থিং। তবে ইরানে পারস্য উপসাগরে আছে অ্যাস্টিমেট্রিক ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি, মানে সাবমেরিন, দ্রুতগতির আক্রমণের নৌকা আর হরমুজ প্রণালী সংকীর্ণ জলপথ। মার্কিন যে রণতরীগুলো আছে সমুদ্রে, এগুলাকে ডিস্ট্রয় করার জন্য ব্ল্যাক হোল নামে একটা ছোট্ট সাবমেরিন কিন্তু আছে। কার কাছে? ইরানের কাছে। এটা পুরো প্রযুক্তি দিয়েছে রাশিয়া। তাই আমেরিকান নেভির জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে। F-15 স্ট্রাইক ঈগল, আকাশের শিকারী। F-15E স্ট্রাইক ঈগল হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী মাল্টিরোল ফাইটার জেটগুলোর একটি। একে ধরা হয় এটি বহন করতে পারে 11 টন পর্যন্ত অস্ত্র, যার মধ্যে আছে প্রিসিশন গাইডেড বোমা, এয়ার টু এয়ার মিসাইল আর বাংকার বাস্টার। এর রাডার সিস্টেম এতটাই উন্নত যে এটি একসাথে ট্র্যাক করতে পারে 100টারও বেশি টার্গেট এবং একই সাথে আক্রমণ করতে পারে 8টি টার্গেটে। কিন্তু ইরানের কাছে আছে S-300 এবং S-400 এয়ার ডিফেন্স সিস্টেম আর নিজের তৈরি বাবার 373 সিস্টেম, যা দাবি করা হয় আমেরিকান স্টিলের বিমানও শনাক্ত করতে পারে। এখানেও আপনার রাশিয়ার প্রযুক্তি রয়েছে। এবার আসুন জানি ইরানের সেই শক্তি সম্পর্কে, যা সংখ্যায় প্রকাশ করা যায় না। সবচেয়ে প্রথমে আসে প্রক্সি নেটওয়ার্ক, অদৃশ্য সেনাবাহিনী। ইরানের সবচেয়ে বড় শক্তি হলো তাদের বিশাল প্রক্সি নেটওয়ার্ক। লেবানন, ইয়েমেন, ইরাক, সিরিয়ায় বিভিন্ন গ্রুপ রয়েছে। এই পুরো নেটওয়ার্ক তেহরানের নির্দেশে কাজ করে। লেবাননের গ্রুপের কাছে আসে আনুমানিক 1.5 লক্ষ রকেট আর মিসাইল। ইয়েমেনের গ্রুপ ইতিমধ্যে প্রমাণ করেছে তারা সৌদি আরবের তেল স্থাপনায় সফলভাবে হামলা চালাতে পারে। এই প্রক্সি ফোর্সগুলো মার্কিন বাহিনীকে লড়াই করতে বাধ্য করবে একসাথে কয়েকটি ফ্রন্টে।
এটি একটি ক্লাসিক্যাল কৌশল, শত্রুকে ছড়িয়ে দাও, দুর্বল করে দাও। মিসাইল আর্সেনাল ইরানের প্রধান অস্ত্র। ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম মধ্যপ্রাচ্যের সবচেয়ে উন্নত। তাদের কাছে আছে কি? শাহাব 3 রেঞ্জ 2000 কিলোমিটার, কদর রেঞ্জ 1950 কিলোমিটার, খোররাম শাহ রেঞ্জ 2000 কিলোমিটার, মাল্টিপল ওয়ারহেড ফাতা সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো। এগুলো স্বল্প পাল্লার কিন্তু অত্যন্ত নিখুঁত। এগুলো কার্যকারিতা আমরা গত বছর দেখেছি। 2020 সালে ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা দেখিয়ে দিয়েছিল তাদের প্রিসিশন ক্যাপাবিলিটি। তারা চাইলে গুরুত্বপূর্ণ টার্গেটে নিখুঁত আঘাত হানতে পারে। মার্কিন পেট্রিয়ট আর থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম আছে ঠিকই, কিন্তু যদি একসাথে শত শত মিসাইল ছোড়া হয় তাহলে কি সব এটা আটকানো সম্ভব? একেবারে না। অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, গেরিলা কৌশল। ইরান জানে তারা প্রচলিত যুদ্ধে আমেরিকার মোকাবেলা করতে একেবারে পারবে না, তাই তাদের পুরো কৌশল তৈরি হয়েছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অপ্রতিসম যুদ্ধের উপর ভিত্তি করে। এটা আবার কি? এর মানে হলো সাইবার অ্যাটাক হবে, প্রথমে সাইবার অ্যাটাক, তারপরে গেরিলা কৌশল, মাইন যুদ্ধ, হরমুজ প্রণালী বন্ধ, সৌদি আরবের তেল স্থাপনা হামলা, মধ্যপ্রাচ্যের একটি দেশে রকেট বর্ষণ। মানে কতগুলো অপশন ইরানের হাতে আছে। তারা চেষ্টা করবে যুদ্ধকে দীর্ঘায়িত করতে, আমেরিকার জন্য এতটাই ব্যয়বহুল করে তুলতে যে জনমতের চাপে যুদ্ধ থেকে সরে আসতে যেন বাধ্য হয় তারা। এই ধরনের কৌশল ইরান খেলবে। ভৌগোলিক সুবিধা, হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ। ইরান একটা পাহাড়ি দেশ, অনেক জায়গায় দুর্গম এলাকা। তাদের সামরিক স্থাপনা অনেকগুলো পাহাড়ের নিচে বাংকারে লুকানো। হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের তেল সরবরাহ 20% যায়, এটা ইরানের নিয়ন্ত্রণে। এই সংকীর্ণ জলপথ বন্ধ করে দিলে বিশ্ব অর্থনীতিতে একটা ভূমিকম্প হবে, যেটা সামাল দেওয়া কারো পক্ষে সম্ভব না। এবার আসুন তুলনামূলক বিশ্লেষণ করি। প্রযুক্তিগতভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে শ্রেষ্ঠত্ব বনাম সংখ্যা, মার্কিন বাহিনীর প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের স্যাটেলাইট নজরদারি আছে, ড্রোন প্রযুক্তি আছে, প্রিসিশন গাইডেড অস্ত্র, সব কিছুই তারা এগিয়ে। কিন্তু ইরানের সংখ্যা এবং ভৌগোলিক বিস্তৃতি তাদের একটা বড় সুবিধা দেয়। বন্ধুরা, আপনি কি জানেন ইরানের আয়তন আফগানিস্তান আর ইরাকের চেয়ে কত বড়? অনেক বড়। 8.5 কোটি জনসংখ্যা, যার মধ্যে বেশিরভাগই দেশপ্রেমিক। অর্থনৈতিক সহনশীলতা। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আফগানিস্তান আর ইরাকে $1 ট্রিলিয়ন খরচ করেছে। আমেরিকান জনগণ আরেকটা দীর্ঘ যুদ্ধ চায় না। অন্যদিকে ইরান 40 বছরের বেশি সময় ধরে নিষেধাজ্ঞার মধ্যে টিকে আছে। তারা শিখেছে কিভাবে স্বনির্ভর হতে হয়। তাদের রেজিস্ট্যান্স ইকোনমি মডেল তৈরি হয়েছে দীর্ঘমেয়াদী চাপ সহ্য করার জন্য। রাজনৈতিক ইচ্ছাশক্তি এখানে বড় প্রশ্ন। ইরানের জন্য এটা অস্তিত্বের লড়াই, তারা পিছু হটবে না। কিন্তু আমেরিকার জন্য ওয়াশিংটনের রাজনৈতিক বিভাজন আছে, কংগ্রেসে বিতর্ক হবে, মিডিয়ায় প্রশ্ন উঠবে কেন আমেরিকান সৈন্যদের মধ্যপ্রাচ্যে আরেকটা যুদ্ধে পাঠানো হচ্ছে। আঞ্চলিক মিত্র। মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু আছে মধ্যপ্রাচ্যে একটি দেশ, সৌদি আরব, ইউএই, কিন্তু এই বন্ধুরাও চায় না সরাসরি ইরানের সাথে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াতে। ইরানের কাছে আছে রাশিয়া আর চীনের নৈতিক এবং সামরিক সমর্থন। তারা ইরানকে অস্ত্র বিক্রি করছে, প্রযুক্তি দিচ্ছে, আর এই জায়গাটা ট্রাম্পের অনেক ভয়। এবার আসুন চিন্তা করি, যদি সত্যি যুদ্ধ হয় তাহলে কি ঘটতে পারে। একদম যুদ্ধের প্রথম দিন, ফার্স্ট 24 আওয়ার, শক অ্যান্ড হিট। মার্কিন বাহিনী শুরু করবে ব্যাপক বিমান হামলা দিয়ে। টার্গেট হবে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম, কমান্ডো সেন্টার, পারমাণবিক স্থাপনা, মিসাইল সাইলোগুলা, আর টমাহক ক্রুজ মিসাইল, স্টিলেট বোম্বার, B-20 স্পিড দিয়ে বাংকার বাস্টার করবে তারা। প্রথম ঢেউয়ে আসবে শত শত মিসাইল আর স্মার্ট বোমা, যেটা আমরা ধারণা করছি। কিন্তু ইরানও প্রস্তুত থাকবে, তারা জবাবে ছুড়বে ব্যালিস্টিক মিসাইল। টার্গেট হবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি, সৌদি তেল স্থাপনা, আর সম্ভবত মধ্যপ্রাচ্যের একটি দেশও। আর লেবানন থেকে মধ্যপ্রাচ্যের একটি দেশে ছুড়বে হাজারো রকেট। ইয়েমেন থেকে আক্রমণ আসবে সৌদি আরব আর ইউএইতে। প্রথম সপ্তাহ, ফার্স্ট উইক কেমন যাবে? ক্ষয়ক্ষতিটা, আমেরিকার বিমান আক্রমণ অবশ্যই ইরানের সামরিক অবকাঠামোতে মারাত্মক ক্ষতি করবে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু ইরানের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা গভীর বাংকারে লুকানো, সেগুলো ধ্বংস করা সহজ হবে না। হরমুজ প্রণালীতে শুরু হবে নেভাল কার্মিশ। ইরান মাইন পেতে দেবে, দ্রুতগতির নৌকা দিয়ে হামলা চালাবে, তেল সরবরাহ বাধাগ্রস্ত হবে, তেলের দাম আকাশ ছোঁয়া হবে, বিশ্বব্যাপী স্টক মার্কেট ধসে পড়বে।
তেলের দাম ব্যারেল প্রতি 150 থেকে $300 পর্যন্ত ছাড়িয়ে যাবে। প্রথম মাস দীর্ঘায়িত সংঘাত। 1 মাসের মধ্যে পরিষ্কার হয়ে যাবে যে এটা কোনো দ্রুত বিজয় হবে না। ইরানের ভেতর স্থল আক্রমণ চালাতে গেলে আমেরিকাকে লাগবে অন্তত 3 থেকে 4 লাখ সৈন্য, কিন্তু সেই সৈন্য এখন মধ্যপ্রাচ্যে নেই। ইরান চালিয়ে যাবে মিসাইল হামলা, প্রক্সি আক্রমণ, সাইবার অ্যাটাক। তারা টার্গেট করবে বিশ্বব্যাপী মার্কিন স্বার্থ। মার্কিন হতাহতের সংখ্যা বাড়তে থাকবে। CNN, বিবিসিতে প্রতিদিন দেখানো হবে ক্যাজুয়ালিটির সংখ্যা। দেখুন, যুদ্ধের কোনো বিজয় থাকে না, শুধু ক্ষতিগ্রস্ত হতে থাকে। আমেরিকা হয়তো সামরিকভাবে ইরানকে পরাজিত করতে পারবে, তাদের বেশিরভাগ সামরিক স্থাপনা ধ্বংস করবে, কিন্তু পুরো অঞ্চল অস্থির হয়ে যাবে। লাখো মানুষ প্রাণ হারাবে, $1 ট্রিলিয়ন ক্ষতি হবে। ইরান দখল করা অসম্ভব। একটা 8.5 কোটি জনসংখ্যার পাহাড়ি দৃঢ়প্রতিজ্ঞ দেশ দখল করে রাখা যায় না। এটা হবে ইরাক আর আফগানিস্তানের চেয়েও খারাপ কোয়াগমার, যেখানে আমেরিকা আটকে যাবে বছরের পর বছর। বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করেন এই সামরিক মোতায়েন আসলে একটি ডিটারেন্স, ইরানকে বার্তা দেওয়া যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো, যদি বাড়াবাড়ি করো। আমেরিকা চায় ইরান পিছু হটুক, তাদের পারমাণবিক কর্মসূচি থেকে প্রক্সি গ্রুপগুলোকে নিয়ন্ত্রণ করুক, হরমুজ প্রণালীতে জাহাজ আটকানো বন্ধ করুক। এই সামরিক উপস্থিতি ইরানের অর্থনীতিতে চাপ বাড়ায়, তাদেরও প্রস্তুত থাকতে হয়, সৈন্য মোতায়েন রাখতে হয়, যা ব্যয়বহুল। নিষেধাজ্ঞার সাথে এই সামরিক চাপ দুটো মিলে তেহরানের উপর প্রচন্ড চাপ রয়েছে। তো বন্ধুরা, আজকের আলোচনা থেকে আমরা কি বুঝলাম? মার্কিন যুক্তরাষ্ট্রের 30,000 সৈন্য, 6টি যুদ্ধজাহাজ আর স্ট্রাইক ইগল ফাইটার অবশ্যই প্রচন্ড শক্তিশালী। কোনো সন্দেহ নেই যে প্রচলিত যুদ্ধে আমেরিকা যে কোনো দেশকে পরাজিত করতে পারে, কিন্তু ইরান কোনো সাধারণ প্রতিপক্ষ নয়। তাদের আছে বিশাল ভূখণ্ড আর কঠিন ভূপ্রকৃতি, 40 বছরের প্রতিরোধের অভিজ্ঞতা, শক্তিশালী প্রক্সি নেটওয়ার্ক, হাজারো ব্যালিস্টিক মিসাইল, অ্যাস্টিমেটিক ওয়ারফেয়ার দক্ষতা, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ। সবচেয়ে বড় কথা, যুদ্ধ মানে শুধু ট্যাঙ্ক, বিমান, মিসাইলের হিসাব নয়। যুদ্ধ মানে রাজনৈতিক ইচ্ছাশক্তি, অর্থনৈতিক সহনশীলতা, জনগণের মনোবল। আমেরিকা কি সামরিকভাবে ইরানকে পরাজিত করতে পারবে? সম্ভবত হ্যাঁ, যদি তারা পূর্ণ শক্তি প্রয়োগ করে, কিন্তু সেই পরাজয়ের মূল্য কত? হাজারো আমেরিকান সৈন্যের জীবন, $1 ট্রিলিয়ন খরচ, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা, বিশ্ব অর্থনীতিতে বড় একটা ধাক্কা। আজকের এই বিশ্লেষণ ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খবর সঙ্গে জিওপলিটিক্যাল নিউজের অনুষ্ঠানটা আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।